আবারও পুরনো চেহারায় ফিরছে রাজধানী। স্বজনদের সঙ্গে উৎসব উদযাপন শেষে গতরাত থেকেই ঢাকার পথে সড়ক মহাসড়কে ছিল বাড়তি চাপ। নগরীর বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও সদরঘাটে ছিল যাত্রীর ভিড়, তবে মেলেনি বড় কোনো ভোগান্তির অভিযোগ। এদিকে টানা 9 দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত, ব্যাংক, বিমাও ফিরছে কর্মচাঞ্চল্য। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার জানিয়ে দেব প্রধান শিরোনাম। ইউনূস মোদি বৈঠক ইতিবাচক, তবে দল নয় রাষ্ট্রের সঙ্গেই সম্পর্ক উন্নয়নের পরামর্শ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রশ্নে বিএনপি হেফাজত, মত ঐক্য, সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি। সংবাদে আরো যা থাকছে। থানায় লুটে 1400 অস্ত্র, 2.5 লাখ গুলি এখনো অধরা, আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে শঙ্কা। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বসছেন আইএমএফ প্রতিনিধিরা, বিষয় ঋণের শর্ত পর্যালোচনা। এবার জানাবো বিস্তারিত খবর। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের ফলে সৃষ্ট সংকটের সমাধান হিসেবে বাণিজ্য ঘাটতি কমানোয় গুরুত্ব দিচ্ছে সরকার। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ নিয়ে বৈঠক হয়। বাণিজ্য উপদেষ্টা জানান, শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেই কথা বলবেন। এছাড়া দেশের অর্থনীতির জন্য ভালো হয় এমন পণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা হবে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্যের আমদানি শুল্ক বেশি। এজন্য পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশি পণ্যে 34% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যা আগে ছিল 15%। এ খবরে রপ্তানি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে নানা মহলে। এমন বাস্তবতায় শনিবার রাতে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে যোগ দেন অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর এবং বিডার চেয়ারম্যান। বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো সহ সংকট সমাধানে বিকল্প কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। পরে বাণিজ্য উপদেষ্টা জানান, মার্কিন শুল্ক নিয়ে উদ্বেগের কিছু নেই। প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য। আমরা এখানে সম্ভাবনাও দেখছি, সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে। আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্য তাদের কাছে অনুরোধ করব, আমরা একটা ইতিবাচক সহায়তা করব। দেশের অর্থনীতির জন্য ভালো হবে, যুক্তরাষ্ট্র থেকে এমন পণ্যের আমদানি বাড়াতে চায় সরকার। আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপকে ইতিবাচকভাবে দেখছেন ভারতের পোশাক শিল্পের ব্যবসায়ীরা। স্বল্প মেয়াদে অস্থিরতা দেখা দিলেও দীর্ঘমেয়াদে তা সুবিধাজনক হতে পারে বলে মত তাদের। এদিকে ওয়াশিংটনের নতুন শুল্ক আরোপে আইফোনের মতো পণ্যের দাম 40% পর্যন্ত বাড়তে পারে বলছেন সংশ্লিষ্টরা। ভারতীয় পণ্যে বুধবার 26% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপের প্রভাব পড়বে ভারতের টেক্সটাইল, পোশাক ও জুতা শিল্পে। তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে ভারতের পোশাক শিল্পের ব্যবসায়ীরা। শুল্কের প্রভাব চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারলে দীর্ঘমেয়াদে তা সুবিধাজনক হবে বলে মত তাদের।
It could be positive. প্রথমত, এই শুল্ক শুধু ভারতের ওপর আরোপ করা হয়নি, সব দেশের বিরুদ্ধেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, শুল্কের প্রভাব বুঝতে পারার সাথে সাথে সে অনুযায়ী কাজ করা যাবে এবং পণ্যের মূল্য নির্ধারণ করা হবে। তবে এক্ষেত্রে ভোক্তারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেটাই হবে গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে ওয়াশিংটনে নতুন শুল্ক আরোপে আইফোনের মতো পণ্যের দাম 40% পর্যন্ত বাড়তে পারে বলে মত সংশ্লিষ্টদের। বিশ্বব্যাপী এরই মধ্যে মন্দাভাব চলছে। এ অবস্থায় নতুন শুল্ক আরোপ একটি অতিরিক্ত বোঝা, এটি ক্ষতে লবণ ছিটিয়ে দেওয়ার মতো। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে বন্ধু সম্বোধন করেছেন, আবার অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছেন। তার উচিত শুল্কের হার কমিয়ে দেয়া। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ বৃদ্ধি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাদ যায়নি ঘনিষ্ঠ মিত্ররাও। দীর্ঘদিন ধরে এসব দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায্য সুবিধা পেয়ে আসছে বলে অভিযোগ ট্রাম্পের। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রায় 1200 বিক্ষোভ সমাবেশ হয়। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। এই বিক্ষোভের নাম দেয়া হয়েছে হ্যান্ডস অফ। কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহার সহ বিভিন্ন অভিযোগে এই বিক্ষোভগুলো হয়। এদিকে একই দিনে ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর বিক্ষোভ হয়েছে ইউরোপের বিভিন্ন দেশেও। জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যে একত্র হন বিক্ষোভকারীরা। দাবি জানানো হয় ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য। ট্রাম্প ছাড়াও এসব বিক্ষোভে ইলন মাস্ক বিরোধী স্লোগানও দেয়া হয়। এবার জানাবো অন্যান্য প্রসঙ্গ। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণার মধ্যেও অধ্যাপক ইউনূস ও মোদির বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে বৈঠকের মাধ্যমে সম্পর্কের আমূল পরিবর্তন হবে না। তাদের মতে কোনো একক দলের বদলে রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখলে দুই দেশের জন্যই সেটা সম্মানের হবে। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। এরপর থেকেই প্রতিবেশী দেশটির গণমাধ্যম ও রাজনীতিকরা বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন চালিয়ে আসছে। এরই মধ্যে আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনে হামলা চালানো হয়। ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন, সীমান্ত উত্তেজনা, ভিসা জটিলতা, ভারতে বসে হাসিনার উস্কানিমূলক বক্তব্যেও রাজনৈতিক বিদ্বেষ ছড়াচ্ছে। এর মধ্যে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার বৈঠকে বসেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সরকারের সর্বোচ্চ ব্যক্তির এই বৈঠক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক হবে। একটা বিশেষ দলকে সমর্থন করে এসেছে এবং করে। এটা ভারতে বিভিন্ন রিয়াকশন গুলোতে আমরা দেখেছি, বিশেষ ভারতীয় মিডিয়াতে এটা প্রতিফলনও আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা জিনিসকে নিয়ে মানে একটা খুব বেশ আমি বলবো যে অ্যান্টি বাংলাদেশ ক্যাম্পেইনের মতোই চলেছে। বিশেষ দল নয়, রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখলে দুই দেশের সম্পর্ক আগামীতে আরো এগিয়ে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। একটি দলের সাথে সম্পর্ক রাখলে আসলে এটা কোনো ওয়াইজ কোনো ডিসিশন না এবং তারা তাদের জায়গা থেকে ফিরে এসেছে আমি বলবো, এবং তারা দেশের জননীতি যেটা বলে বা সাধারণ জনগণের এক্সপেকটেশন অনুযায়ী তারা বাংলাদেশের সাথে সম্পর্ক মেনটেন করতে চায়, রক্ষা করতে চায়। এটা একটা শুভ উদ্যোগ। তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যার মতো ইস্যুতে নিয়মিত আলোচনায় সংকট সমাধান হতে পারে মত বিশ্লেষকদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা অধ্যাপক ইউনূসকে অসম্মান দিলেও সম্মান জানিয়েছে ভারত। থাইল্যান্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এই তথ্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি লিখেছেন, দ্বিপাক্ষিক বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন নরেন্দ্র মোদি। প্রধান উপদেষ্টার কাজের প্রশংসা করেন তিনি। শেখ হাসিনাকে ফেরত চাইলে কোনো নেতিবাচক মন্তব্য করেননি ভারতের প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা না জানালেও অধ্যাপক ইউনূসকে সম্মান জানিয়েছে ভারত সরকার।
শফিকুল আলম ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের একটি নতুন রূপ দিতে চায় ভারত। নরেন্দ্র মোদী বেশ কয়েকবার বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। একটি মহল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, এতে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় গুলশানে হেফাজতে ইসলামের নেতাদের সাথে বৈঠক শেষে এসব মন্তব্য করেন তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার ব্যাপারে একমত হয়েছে দল দুটি। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানায় হেফাজতে ইসলাম, আর বিএনপিও চায় আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নেবে। আর অতীতের হেফাজত ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোরও দাবি জানানো হয়। আলেম ওলামাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আমলে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, জেলে ভরা হয়েছে এবং সীমাহীন নির্যাতন করা হয়েছে। আমার আশেপাশে যারা বসে আছেন তারা সবাই অনেক বছর যাবৎ কারা নির্যাতিত। আমরা তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার চাই। 5 আগস্টে থানা লুটের 1400 অস্ত্র ও 2.5 লাখ গুলি উদ্ধার হয়নি 8 মাসে। সেসব অস্ত্রে ঘটছে ছিনতাই, ডাকাতি থেকে হত্যার ঘটনাও। বিশ্লেষকরা বলছেন, এসব দ্রুত উদ্ধার না হলে কঠিন হবে আইন শৃঙ্খলা রক্ষা। তবে পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে, রয়েছে কঠোর গোয়েন্দা নজরদারি। আগস্ট অভ্যুত্থানের সময় দেশের নানা থানায় হয় হামলা, লুট হয় চীনা রাইফেল, এসএমজি, এলএমজি, শটগান সহ 5750টি অস্ত্র ও 6.5 লাখের বেশি গুলি। সম্প্রতি এসব অস্ত্রে ঘটেছে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। এসব উদ্ধারে 4 সেপ্টেম্বর শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। উদ্ধার হয় 4371টি অস্ত্র ও 3.5 লাখের বেশি গুলি। লুটের অস্ত্রে সবচেয়ে বেশি নৈরাজ্য হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে, তাই সেখানে রয়েছে বিশেষ নজরদারি। অবৈধ অস্ত্রধারীকে কোনো অপরাধ করতে আমরা দিব না। আমরা যখনই কোথাও কোনো আমাদের গোয়েন্দা তথ্য আসে যে অমুক ব্যক্তির কাছে একটা অবৈধ অস্ত্র আছে, তিনি অন্যায়ভাবে অস্ত্রটা অবৈধভাবে হেফাজতে রেখেছেন, আমরা সাথে সাথে অভিযান করি। যেসব অস্ত্র এখনো নাগালের বাইরে, সেসব দ্রুত উদ্ধারে চলছে অভিযান। পাশাপাশি সেই অস্ত্রে যেন অপরাধ না হয় তা নিয়েও সচেষ্ট পুলিশ সদর দপ্তর। পুলিশের যে অস্ত্রগুলো এখনো বাইরে রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করা যায়। পাশাপাশি এই অস্ত্রগুলো যেন কোনো ধরনের কোনো কাজে ব্যবহৃত না হতে পারে, সেজন্য আমাদের আসলে গোয়েন্দা নজরদারি আমাদের রয়েছে। তবে 8 মাসেও লুট হওয়া অস্ত্রগুলি উদ্ধার না হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ত্রুটি দেখছেন অপরাধ বিশ্লেষকেরা। এখন সেই অস্ত্র যদি পরিপূর্ণভাবে উদ্ধার করতে না পারে, তখন নাগরিক মনে তো নিরাপত্তা নিয়ে একটা ভয় তো থাকবেই, যে এই অস্ত্র রাজনৈতিক কোনো কর্মসূচির বিরুদ্ধে বা রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যবহার হবে কিনা, কিংবা নাগরিকের নিরাপত্তার প্রশ্নে এই অস্ত্র ব্যবহার হবে কিনা। এছাড়া এসব অস্ত্র দ্রুত উদ্ধার করা না গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে বলেও মনে করছেন বিশ্লেষকেরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীর ভিড়। লঞ্চকর্মীরা বলছেন, শনিবার থেকে যাত্রী সংখ্যা বেড়েছে। বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর সহ আশপাশের জেলা থেকে মানুষ ঢাকায় ফিরছেন। ভিড়ের কারণে লঞ্চে কোনো আসন খালি ছিল না। যাত্রীরা জানান, ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন তারা। তবে বাড়তি চাপ থাকলেও এবার ঈদযাত্রা ছিল স্বস্তির। যাওয়া আসায় ছিল না তেমন ভোগান্তি। এক সপ্তাহের বেশি ছুটি ছিল, এজন্য বাড়িতে আরো বউ বাচ্চা বাবা মার সাথে ভালোভাবে ঈদটা কাটাতে পারছি। ভালোই কাটছে, বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম, ঘুরে ফিরে এখন শান্তি মতে চলে আসছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। খুব সুন্দর একটা যাত্রা হয়েছে, যাওয়া এবং আসা দুটো মিলেই। তারপরে ঈদ একটু জ্যাম থাকবে, একটু কষ্ট হবে, এটার মধ্যে আনন্দ।
এবার ট্রেন ও বাসে ফেরার খবর জানবো সহকর্মীদের কাছে। শুরুতেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাব, সেখানে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকে থেকে পুরোদমে অফিস শুরু হচ্ছে, যারা বাড়ি থেকে ঢাকায় ফিরছেন তারা যাত্রা সম্পর্কে কি জানাচ্ছেন? দেখুন, আর কিন্তু আসলে সময় নেই। বিশেষ করে যারা কর্মজীবী তাদেরকে আজকে আসলে কাজে যোগদান করতেই হবে। সে কারণে আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি যে যতটা সময় প্রিয়জনের সঙ্গে থাকা যায় ততটা সময় কিন্তু আসলে প্রিয়জনের সঙ্গে কেউ কেউ আসলে থাকার চেষ্টা করেছেন, এবং সেই থাকার চেষ্টার মধ্যে আজকে ভাটা পড়েছে। আজকে তাদেরকে ঢাকায় ফিরতেই হয়েছে। গতকালকে আসলে বেশিরভাগ মানুষ রাজধানীতে ফিরেছেন, কর্মজীবী মানুষ যাদেরকে আজকে কাজে যোগদান করতে হবে। তবে যারা আসলে একেবারেই মায়া ছেড়ে আসতে পারছিলেন না, তারা দেখা গেছে গতকাল রাতে রওনা দিয়ে আজকে সকালবেলায় ঢাকায় পৌঁছেছেন। তো আমরা যাদের পৌঁছেছেন সকাল থেকে, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ট্রেনেই চাপ রয়েছে যাত্রীদের। অনেক যাত্রী, অসংখ্য যাত্রী সকাল থেকে যতগুলো ট্রেন এসেছে প্রত্যেকটি ট্রেনেই আমরা দেখেছি যে একদম ট্রেনগুলো পরিপূর্ণ হয়ে যাত্রী নিয়ে ঢাকায় প্রবেশ করেছে। কিছু কিছু যাত্রীর অভিযোগ ছিল, যেমন উত্তরবঙ্গগামী একটি ট্রেন এসেছে, সেই ট্রেনে যাত্রীদের চাপ ছিল, স্ট্যান্ডিং টিকিটের এত বেশি ছিল যে কারণে যারা টিকিট কেটেছে তারা ঠিকমতো সিটে বসতে পারেনি, এমন অভিযোগ কেউ কেউ করেছেন। অন্যান্য ট্রেনের যাত্রী যারা আছেন তারা বলছেন যে এবারের তাদের ঈদযাত্রা সেটি স্বস্তিদায়ক ছিল। যাবার সময় তারা স্বস্তিতে গিয়েছেন, ফেরার সময়ও তারা স্বস্তিতে গিয়েছেন। এরপরে প্রিয়জনের সঙ্গে যখন আসলে ঈদ উদযাপন করেছেন, সবকিছু মিলে আসলে আনন্দে একাকার হয়েছে এবারকার ঈদ উদযাপন এই মানুষগুলোর। তো তারা যে আজকে ঢাকায় প্রবেশ করেছে, আজকে অফিসে যেতেই হবে, সে কারণেই তাদেরকে প্রিয়জনের মায়া ছেড়ে আসতে হয়েছে। তারা বলছিলেন যে যাবার সময় আসলে যতটা আনন্দে এই রাজধানী ছেড়েছেন, ঠিক ততটা আসলে কষ্ট নিয়ে রাজধানীতে প্রবেশ করতে হয়েছে। কিন্তু আসলে জীবিকার তাগিদে কিছু করার নেই, জীবিকার তাগিদে তাদেরকে আসতেই হয়েছে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, রেলওয়ে কর্তৃপক্ষ যেটা আমাদেরকে বলছিলেন যে ঈদের আগে থেকে শুরু করে এবং ঈদ রাজধানীতে ফেরা প্রত্যেকটি বিষয় তারা আসলে মনিটরিং করেছেন, নজরদারিতে রেখেছেন, যাত্রীদের যাতে আসলে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সে কারণে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখে তারা এবারকার যে ঈদ যাত্রাটাকে সাজিয়েছিলেন। এবং তার রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে তারা সন্তুষ্ট এবারকার ঈদ যাত্রা নিয়ে। তবে আজকে এবার আমরা ঈদের পরের যে যাত্রাগুলো আছে সেখানে যেটি আসলে দেখেছি যে কিছু কিছু শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। গতকালকেও শিডিউল বিপর্যয় ছিল, আজকেও শিডিউল বিপর্যয় ছিল। আমরা দেখেছি, আশা করছি এই পরিস্থিতি থেকে হয়তো তাড়াতাড়ি উত্তরণ মিলবে। আদিলুর, আপনি সাথেই থাকুন। এবারে গাবতলী থেকে সড়ক পথের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আমরা যেমনটি দেখছিলাম যে রেলপথের যাত্রায় বেশ সন্তুষ্টি দেখা গেছে যাত্রীদের মধ্যে, সড়ক পথের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাফাত, মূলত এই যে 9 দিনের যে টানা ঈদের ছুটি, এর যে প্রভাব সড়কে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ স্বস্তির যাত্রা বলে যে কিছু আছে সেটা আসলে এবার দেখা গেছে। আমরা যদি গাবতলীর এখনকার পরিস্থিতি দেখে, আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গগামী বেশ কিছু গাড়ি বা যানবাহন সেগুলো কিন্তু এখানে আসছে, বা তাদের যে ফিরে আসার বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সাধারণ মানুষের বা যাত্রী যারা রয়েছে তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তারা কিন্তু বারবারই বলছিলেন যে যাত্রা তুলনামূলক অনেকটাই ভালো ছিল। যদিও আজকে এই প্রথম কর্মদিবস, সেই কর্মদিবস হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ বা যারা যাত্রী ফিরছেন ঢাকায়, সেই চাপটা আসলে তুলনামূলক অনেকটাই কম। গত 2-3 দিনে বাসে করে আসার ক্ষেত্রে আসলে যাত্রীদের যে চাপ সেটি আসলে সবচেয়ে বেশি ছিল, আজকে সেই চাপটা অনেকটাই কম। তবে যারা ফিরছেন, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা আসছেন, তাদের সঙ্গে যখন আমার কথা হচ্ছিল তারা কিন্তু বলছিলেন যে সাভারের আগে বা উত্তরবঙ্গেরও বেশ কিছু জায়গায় তারা কিছুটা যানজট পেয়েছেন। এছাড়া ভাড়া বেশি নেওয়ার যে অভিযোগ সবসময় আমরা পেয়ে থাকি, সেরকম কোনো অভিযোগ কিন্তু আমি এখন পর্যন্ত পাইনি। অর্থাৎ সেই জায়গা থেকে বলা যায় যে তুলনামূলকভাবে বেশ স্বাচ্ছন্দ্যে এসেছেন। এবং যারা এখন ঢাকা ফিরছেন তাদের বেশিরভাগই দেখা যাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী অথবা নিজের ব্যবসা রয়েছে, এরকম মানুষজনই এই মুহূর্তে আসলে ঢাকায় ফিরছে। এই সংখ্যাটাই বেশি। অথবা বেশ কিছু ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও পেয়েছি। কিন্তু চাকরিজীবী যাদের আজকে সকাল থেকেই অফিস খোলা রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা
দেখেছি যে তারা কিন্তু আগেই চলে এসেছেন। তো সার্বিকভাবে বলা যায় যে আজ এবারের যে ঈদ যাত্রা সেটি অনেকটাই ভোগান্তি ছাড়া হয়েছে এবং সেই ব্যাপারটি কিন্তু যাত্রীদের মুখে প্রতিফলিত হচ্ছে বারবার। সড়ক ও রেলপথে ঢাকায় ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে টানা 9 দিনের ঈদ ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে অফিস আদালত ব্যাংকে। রোজার আগে নিয়মে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে কাজ। ঈদের আগে 27শে মার্চ ছিল অফিস আদালত, ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। এরপর দিন থেকে শুরু হয় সরকারি ছুটি। 20শে মার্চ ঈদ উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে 3রা এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এজন্য টানা 9 দিনের ছুটি মেলে। তবে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আরও কয়েকদিন পর। আজ অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে IMF এর প্রতিনিধি দল। ঋণ চুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের শর্ত পর্যালোচনায় ঢাকায় এসেছে দলটি। বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা চলবে 2 সপ্তাহ ব্যাপী। IMF এর দল অর্থ বিভাগ, NBR, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে বৈঠক করবে। 2023 সালের 30শে জানুয়ারি ঋণ কর্মসূচি চালু হওয়ার পর সংস্থাটি থেকে 3 কিস্তিতে $231 কোটি পেয়েছে বাংলাদেশ। বাকি আছে ঋণের $239 কোটি। সব শর্ত পূরণ না হওয়ায় চতুর্থ কিস্তির অর্থ ছাড় হয়নি এর আগে। এবার সরকার আশা করছে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে পাওয়া যাবে আগামী জুনে। রাজধানী শাহবাগে আগুনে পুড়েছে বেশ কয়েকটি ফুলের দোকান। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এ ঘটনায় দগ্ধ 5 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত 10টার দিকে শাহবাগ মোড়ে একটি ফুলের দোকানে আগুন লাগে। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কালকে ভিক্টোরিয়ানের যে ফুলগুলো আসছে সে ফুলগুলো গাড়ি থেকে নেবে পানি দিয়ে চলে গেছে, যাওয়ার পথে শুনি আগুন। দ্রুত সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং 1 ঘন্টার ভিতরে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করে থাকি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না, কিন্তু এখানে যে বৈদ্যুতিক যে তারগুলো ছিল খুব লুজ কানেকশন ছিল, এলোমেলো অবস্থায় ছিল। আমরা ধারণা করতেছি বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনটা লাগতে পারে। রংপুরে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 18 জন। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার দুপুরে বদরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ইশতিয়াক বাবু নামে এক ব্যক্তির কাছ থেকে চুক্তিপত্রের ভিত্তিতে দোকান ভাড়া নিয়েছিলেন স্থানীয় জাহিদুল হোসেন। গত মাসে জাহিদুলকে দোকান ছেড়ে দিতে বলেন বাবু। এ নিয়ে দুপক্ষ বিবাদে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্রসহ 8 জন আটক হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ সদস্যরা। এর আগে শনিবার বিলাসপুরের দুর্বাডাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন 16 জন। স্থানীয়রা জানান, বিলাসপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়ায় তারা। সেই সূত্রে শনিবার নতুন করে দফায় দফায় চলে সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে 1.5 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার বিস্তারিত জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সগির হোসেন। সগির, এখনো পর্যন্ত 8 জনকে আটকের খবর আমরা জানতে পেরেছি। ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, পুলিশ এ বিষয়ে কি বলছে? যিনি পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম, তার সাথে আমি কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে গতকালকে যে এই বিলাসপুরের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই ঘটনায় গতকাল থেকে আজ পর্যন্ত দেশীয় অস্ত্রসহ 8 জনকে তারা আটক করেছে। আমরা সার্কেলের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন
তার সাথে কথা বলেছি। তার নাম আশিক মাহমুদ। তিনি বলেছেন যে রাতেই মামলার লেখা হয় এবং এখন পর্যন্ত মামলা কাজ শেষ হয় নাই, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা কালকে সারাদিনেই ওই বিলাসপুরে ছিলাম। এলাকাবাসী এবং পুলিশ প্রশাসন থেকে যেটা জেনেছি যে ওই বিলাসপুরের দুইটি পরিবার রয়েছে, একটা মাতবর পরিবার আর একটা হচ্ছে ব্যাপারী পরিবার। এই মাতবর ও ব্যাপারী পরিবারের মধ্যে প্রায় 10 থেকে 15 বছর যাবৎ তাদের ভিতর দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্ব থাকায় বিভিন্ন সময় বিভিন্ন সংঘর্ষ সৃষ্টি হয় এবং একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে, দুই পরিবারের বিরুদ্ধে। এবং তারা যখন সংঘর্ষে জড়ায় তখন হাতবোমা গুলো বেশি নিক্ষেপ করে। এছাড়া প্রায় 5-6 বছর যাবৎ এই দুই পরিবারের দুজন রয়েছেন, তারা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী এবং আরেকজন রয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর। এই দুজনের মধ্যে কিন্তু মাঝে মাঝে দেখি আমরা সংঘর্ষ সৃষ্টি হয়। গতকালকেও আমরা দেখেছি যে কিছু বাড়িতে হামলা করা হয়েছে, বোমা নিক্ষেপ করা হয়েছে। এবং সগিন নিশ্চয় আপনি বিষয়ের তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। বগুড়ায় 18 ভরি স্বর্ণালংকার আর নগদ 15,000 টাকা পেয়েও ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সিএনজি অটোরিকশা চালক খায়রুল ইসলাম। শুক্রবার রাতে বগুড়া সদর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত 29 মার্চ স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ শাহিন বগুড়া শহর থেকে 18 ভরি স্বর্ণালংকার কিনে ওই অটোরিকশায় শাহজাহানপুর উপজেলায় তার বাড়িতে ফেরেন। তবে অলংকারের ব্যাগ ভুল করে অটোরিকশায় ফেলে যান তিনি। পরে শাহজাহানপুর থানায় জিডি করেন শাহিন। ব্যাগটি পেয়ে অটোরিকশা চালক খায়রুল শুরুতে মালিকের সন্ধান করেন, না পেয়ে সদর থানায় জমা দেন তিনি। পরে জিডি সূত্র ধরে ব্যাগের মালিক শাহিনকে স্বর্ণালংকার ও টাকা বুঝিয়ে দেয় পুলিশ। এই ছিল বিরতিহীন সংবাদে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।